হ্যালো মাই লাভলি পিপল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর আপনারা তো দেখলেন সকালে আমরা বেরিয়েছিলাম প্রেম মন্দিরের জন্যে। ওখানে অনেকটা গরমের জন্য পুরোটা ঘুরতে পারিনি, ইচ্ছা আছে রাত্রিবেলা। আর এখন বাজে 4:30, 4টের পর থেকে সব মন্দির খুলে যায়। আবার আমরা বেরিয়ে পড়েছি, ইচ্ছা আছে বৃন্দাবনের যে ইসকন আছে, ইসকন টেম্পল, ওখানে যাওয়ার। তো আমাদের হোটেলের সামনেই ছিল এই মন্দিরটা। এখানে আমি আমার বরের জন্য ওয়েট করছিলাম। শাশুড়ি মা, দেওর, আমার মেয়ে, আমি সবাই এই মন্দিরের মধ্যেই বসেছিলাম ওর জন্যে। আপনারা তো বাইরে দেখলেন বিশাল বড় হনুমানজি আর গণেশের মূর্তি ছিল, যেটা আপনারা দেখলেন। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু এর ভেতরে মানে মন্দিরের ভেতরটা না খুব ঠান্ডা। অনেকক্ষণ এখানে ওয়েট করার পরে ও যখন চলে আসলো, আমরা একসাথেই বেরিয়ে পড়লাম ইসকন টেম্পলের জন্য। আর এটা সব থেকে বড় ইসকন বৃন্দাবনের। খুব সুন্দর ছিল ভেতরের জায়গা। অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, এখানে কীর্তন হচ্ছিল। ভগবানের মূর্তি কিন্তু সব জায়গায় সুন্দর, কিন্তু এখানে এতটা সুন্দর অর্কিড দিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছিল, এটা দেখেই এতটা ভালো লাগছিল আমি কি বলবো। কিন্তু ভিডিও সব জায়গায় অ্যালাউ না, এখানে অনেকবার বারণ করা হয়েছিল, কিন্তু যতটা পারলাম তোমাদের দেখালাম ভেতরটা। ইসকনটা কিন্তু অনেকটাই বড়, খুব সুন্দর। যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদেরকেই দেখানোর জন্য এই ভিডিওটা। এই যে ইসকনটা, আর ভেতরে মিউজিয়াম ছিল প্রভুপাদের, অনেক কিছু জানার। অনেকটা সময় এখানে দিতে পারিনি, কিন্তু সবথেকে ভালো ইসকনের কি জানো, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মায়াপুরের ইসকনেও আছে। প্রত্যেক দিন 4টের সময় কিন্তু এখানে ভোগ বিতরণ করা হয়। আমরাও ভোগ পেলাম, সাথে এখানে বিয়ে হচ্ছিল, তারই বাজনা বাজছিল। ইসকন থেকে আমরা চলে এসেছিলাম শ্রী গোবিন্দ দেবজি মন্দিরে। আর এই মন্দিরটা নাকি বহু বছর আগে 7তলা অবধি ছিল, এখন আমরা শুধুমাত্র 3তলা অবধি দেখতে পারি। মন্দিরটা ভেতর থেকে খুবই সুন্দর, আর তার কারুকার্য সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা অনেকগুলো ভিডিও ওখানে করি। এই মন্দিরটা রাজস্থানের রাজা মান সিংয়ের তৈরি, অনেকটা দেখতেও রাজস্থানের মন্দিরদের মতন। এরপরে আমরা চলে এসেছিলাম শ্রী রঙ্গনাথ মন্দির। এটা নাকি বৃন্দাবনের সব থেকে বড় মন্দির। মন্দিরের ভেতরে গেলে তোমরা বুঝতে পারবে অনেকটা তিরুপতির মন্দিরের মতন দেখতে। বাইরেটাও যতটাই সুন্দর, ভেতরটাও ততটাই সুন্দর। এটা অনেকটা দেখতে সাউথ ইন্ডিয়ার রঙ্গনাথ স্বামীজির মন্দিরটার মতনই। এই মন্দিরের ভেতরে যা কারুকার্য আছে, অনেকটা তোমাদের মনে হবে তোমাদের সাউথের কোনো মন্দির দেখছো। খুবই সুন্দর এই যে মন্দিরের এন্ট্রান্স। বৃন্দাবনে কিন্তু এই মন্দিরকে অনেকেই সোনিকা খাম্বা মন্দির হিসেবে জানে। এর ভেতরে একটা বড় সোনার খাম্বা, মানে মোটা বাঁশ টাইপের করা আছে, যেটা তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। কিন্তু দেখো কতটা পরিষ্কার, কতটাই সুন্দর মন্দিরটা। এই সোনার খাম্বাটা ছিল 80 ফুটের, 60 ফুট উপরে ছিল আর 20 ফুট নিচে ছিল, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে সেই খাম্বা অনেকটা লম্বা, সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে পুরোটাই বানানো সোনা দিয়ে। বৃন্দাবনের অনেক মন্দির ঘুরেছি, কিন্তু এই মন্দিরে আসার পরে আমার একবারও মনে হচ্ছিল না যে আমি বৃন্দাবনে আছি। আমার মনে হচ্ছে সাউথেরই কোনো মন্দিরে আমি দর্শন করতে এসেছি, এতটাই সুন্দর দেখতে। আর মন্দিরের যে কটা ঠাকুর দেখবে না কেন, সবই কিন্তু এইভাবেই বানানো। তারপরে আমরা এসেছিলাম শীষ মহল। এইখানে টিকিট কাটতে আমাদের সবার মিলে লাগলো 60 টাকা। একটা জায়গায় 5 টাকা, আর একটা জায়গায় মনে হয় 10 টাকা, আমার ঠিক মনে পড়ছে না। তো এই যে শীষ মহল, পুরো কাচের তৈরি এই মহলটা। কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু খুবই সুন্দর ভেতরটা। তারপরে চলে এসেছিলাম ভেতরে মেন মন্দির, যেখানে ছিল বিষ্ণু আর পায়ের সামনে ছিল লক্ষ্মী। এতটাই সুন্দর মন্দিরটা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মাস্ট ভিজিট আমি বলবো বৃন্দাবনে গেলে। তোমাদের একবারের জন্যও মনে হবে না যে বৃন্দাবনের কোনো মন্দির দেখছো, মনে হবে সাউথেরই কোনো মন্দির তোমরা এসছো দর্শন করতে। তো শীষ মহল দেখার পরে আমরা এসেছিলাম বাহন ঘরে। এখানে অনেক কিছু রাখা ছিল, যেগুলো এই মন্দিরের ঐতিহাসিক জিনিস। এটার সৌন্দর্য আলাদা রকমই। আর এখানে যখন আমি দেখছিলাম, তখন আমি একটাই মনে ভাবছিলাম কতটাই না যত্ন করে এগুলোকে রাখা হয়েছে এখন অবধি।
যেমন আগের মতন তেমনই আছে। অনেক জিনিস এখানে আছে যেগুলো অনেক রকমের ধাতু দিয়ে তৈরি। এগুলোকে আলাদাভাবে ওরা মিউজিয়াম করে রেখেছে, যেটার জন্য আমাদের আলাদা করে চার্জ দিতে হয়েছে। সব মিলিয়ে আমাদের 4 জনের টিকিট কাটতে হলো 60 টাকা। আর আমার মেয়ের মানে বাচ্চাদের কোনো টিকিট আলাদা করে লাগলো না। এমনিও আমার মেয়ের সত্যি কথা বলতে গেলে বৃন্দাবনের কোনো কিছুতেই টিকিট লাগেনি। তারপরে ওখান থেকে রিটার্ন এসে সন্ধ্যের সময় এসছিলাম আমরা প্রেম মন্দির। আর প্রেম মন্দিরের রাত্রিবেলার সৌন্দর্যটা আলাদা রকমই। ভিড়টাও কিন্তু প্রচুর ছিল। আমরা ভেবেছিলাম অনেক গিয়ে ভিডিও করব, কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল যে পা রাখার পর্যন্ত জায়গা ছিল না। আর ভিড়টা হওয়া স্বাভাবিক, কারণ হলো আমরা এসেছিলাম জন্মাষ্টমীর সময়। জন্মাষ্টমীর সময় তো ভিড় হবেই, সেটাই স্বাভাবিক। আমরা সকালে একবার ঘুরে গেছিলাম, রোদের জন্য পা রাখতে পারিনি। ভেবেছিলাম বিকেলে এসে মন্দিরের ভেতরে ভালো করে দর্শন করতে পারবো, কিন্তু শুধুমাত্র আমরা এটা ভাবিনি, প্রচুর মানুষরাই তাই ভেবেছে সকালে এই রোদে বেরোনোর থেকে বিকেলে এসে দর্শন করা ভালো। তো ভিডিও সেরকম বাইরে কিছুই করতে পারিনি, মোটামুটি মন্দিরের ভেতরে দর্শন করেছি। আর ছোটো মোটো যতটাই ভিডিও করার সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে সবই দেখাবো, কিন্তু মন্দিরের ভেতরে ঠেলাঠেলি করতে করতে যতটা পেরেছি তোমাদেরকে ঠাকুরের মুখ দেখাচ্ছি। একটা সত্যি কথা আমি যদি বলি, বৃন্দাবন আমাদের এই যে ট্রিপটা ছিল খুবই সুন্দর ছিল। আমি ভাবিনি আমার শাশুড়ি মার এই এজে এতটা পরিমাণে হাঁটতে পারবে, কারণ বৃন্দাবনে কোনো মন্দির নেই যেটা আমরা দর্শন করিনি। আর একটা সত্যি কথা বলতে গেলে বৃন্দাবনে কিন্তু শুধু বৃন্দাবন দর্শন না, বৃন্দাবনে কিন্তু মথুরা, গোকুল, বরসানা অনেক কিছু দেখার আছে। যমুনা নদী যেখানে কৃষ্ণের জন্মভূমি, ওই সব জায়গাটাই আমরা কভার করতে পেরেছি এইটুখানি সময়ের মধ্যে। আমি নিজেই অবাক হয়ে যাই, কারণ হলো আমার একটা ছোট বাচ্চা আছে, ও সব কিছুতেই বিরক্তি হয়ে পড়ছিল এত গরমের মধ্যে, এত ভিড়ের মধ্যে। তার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা, ওনারও কিন্তু পায়ে ব্যথা। কিন্তু এই যে প্রেম মন্দিরে তোমাদের দেখাচ্ছি মেন মূর্তিটা কতটাই না সুন্দর, সবটাই আমরা কভার করতে পেরেছি। আর তার সাথে সাথে স্বয়ং প্রেমানন্দ জি মহারাজের সঙ্গে দর্শন করতে পারবো সেটাও ভাবিনি। সবটাই হয়েছে আমাদের বৃন্দাবন ট্রিপে। আর তোমাদের কেমন লাগলো এই ট্রিপগুলো সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। প্রেম মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল ভেজ থালি, আর এরপরে আরও কিছু আসতে চলেছে। আর একটাই জিনিস বলার, রাধে রাধে, হরি বল। পরের ভিডিওতে দেখা হচ্ছে।